ইলিয়াস আলী সাহেবকে গুম করার পিছনে একমাত্র শফিক চৌধুরী কোটি কোটি টাকা ব্যয় করছে, শেখ হাসিনা সহ তারা। সিলেট সহ বাংলাদেশ এবং দেশ বিদেশে যারা আমাদের মুসলিম উম্মাদরা আছে, বিশেষ করে আমার বাংলাদেশি প্রবাসী ভাইরা, চাচারা যারা ঈদ উদযাপন করেছেন, প্রত্যেকের জন্য আমি ঈদ শুভেচ্ছা জানাই। এবং প্রত্যেক শোকাহত আছেন, যদিও আমরা ঈদ আনন্দে করেছি, কিন্তু আমাদের এই যে ছাত্র জনতা যারা হারিয়ে, যাদেরকে আমরা আজ আনন্দের সময় পাই নাই, সেই আনন্দের থেকে আমরা ব্যতিক্রমভাবে ঈদ উদযাপন করেছি, আনন্দর সহিত না। সেটা যদি বলে কেউ আনন্দ, আমরা আমাদের সামাজিকভাবে দেখতেছেন, কিন্তু অন্তরের মধ্যে আমাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল পরিবার পরিজন নিয়ে, অনেকের পরিবার পরিজন 24-এ হারিয়েছে, 24-এর পূর্বে হারিয়েছে, ওরার তো আনন্দ নাই, তা আমাদের কিসের আনন্দ? তবে এর মধ্যেও আমি মনে করি দীর্ঘ 17 বছরের পর যে একটা ঈদ হয়েছে, একটি আনন্দবোধ কিছু না হলেও স্বস্তি পেয়েছি। আশা করব আমরা ভবিষ্যতেও সেই ঈদের আনন্দটা প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে যায়। শহীদ সবার জন্য আমার গভীর শ্রদ্ধা জানাইয়া আমি আমার বালাগঞ্জ উসমানীনগরের পক্ষ থেকে আবারও আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। ইনশাআল্লাহ শহীদ যার আদর্শের সৈনিকদের জয়ী হবে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, এবং আমাদের নেতা ভবিষ্যৎ দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে এদেশে সরকার গঠন হবে। আমি আশা করি একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফিজ। ইয়াওর ভাই, আপনার রাজনীতি ও অতীত ভবিষ্যৎ সম্পর্কে একটু আমাদেরকে বলুন। আসসালামু আলাইকুম, আপনাকে অশেষ ধন্যবাদ আমার অতীত রাজনীতি এবং বর্তমান প্রেক্ষাপটে সাক্ষাৎকার নেওয়ার জন্য। আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। পবিত্র এই ঈদ উল ফিতরের উপলক্ষে ঈদের আনন্দে আমি আমার গেডার বালাগঞ্জের সর্বস্তরের জনতাকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমি সাথে সাথে 1971-এর শহীদদের প্রতি স্মরণ করে এই 24-এর গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, আমার ছাত্র জনতা যারা অসুস্থ হয়েছেন, পঙ্গু হয়েছেন স্বৈরাচারী হাসিনার ফ্যাসিস্টদের আক্রমণে, যারা আজ এই ঈদের আনন্দ থেকে বঞ্চিত হয়েছে, আমি প্রত্যেক পরিবারকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন কর্মী হিসাবে আমি আমার বালাগঞ্জ উসমানীনগর সহ সিলেটের সর্বস্তরের জনতাকে এবং আমার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি। এবং যারা আজও পঙ্গুত্ব বরণ করে আসেন, ঈদের আনন্দ ভোগ করতে পারেন নাই, তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাই। এবং আমার অত্যন্ত আমি খুবই দুঃখের সাথে বলতে চাই, আমরা তো আজ ঈদ আনন্দে মেতে উঠেছি। যারা জুলাই গণ অভ্যুত্থানে নিহত হয়েছে তাদের পরিবারে আজকে ঈদের আনন্দ নাই। যারা আমার সিলেট সহ পঙ্গুত্ব বরণ করছেন, অসুস্থ হয়ে আছেন, তাদের মাঝেও ঈদের আনন্দ আমি মনে করি না। আমরা তাদেরকে রেখে যে আনন্দবোধ যে করতাম, সেই আনন্দবোধটা আমার মনে হয় আমাদের জন্য এটা গভীর বেদনার। আমি আশা করব আমরা যেন সবাই
মুসলিম উম্মাদ সব একত্রিত হয়ে আমরা গণ অভ্যুত্থানের বিরুদ্ধে রুখে দাঁড়াই। ভবিষ্যতে আর যেন সেই ফ্যাসিস্ট কোনো সরকার আমাদের নিরীহ ছাত্র জনতা সহ কোনো গণতান্ত্রিক অধিকারকে হরণ করে নেওয়ার জন্য আর এমন কোনো দুর্ঘটনা ঘটাইতে না পারে, আমরা সেদিক দিয়ে রাজনীতিবিদরা সবাই যেন সজাগ থাকি, এই আশা আমার। ইয়ার ভাই, আপনি তো অনেক আগেই ছোটবেলা থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। আপনি বিএনপির রাজনীতিতে কত সাল থেকে বিএনপিতে আসলেন এবং বিএনপির বর্তমান অবস্থা আর এই যে ২৪-এর রাজনীতি, ২৪-এর আওয়ামী লীগের পতন আপনি কেমনে দেখছেন? ধন্যবাদ ফজলু ভাই, আপনি একটা প্রশ্ন করেছেন। আমি আওয়ামী লীগের রাজনীতি থেকে আমার সৃষ্টি। হ্যাঁ, আসলে আমার জন্মর পরে আমি ছাত্রলীগের সম্পৃক্ত ছিলাম এবং যুবলীগের সম্পৃক্ত হয়েছি, এটা বাস্তব। ১৯৮২ সন থেকে আমি মোটামুটি রাজনীতির মাঠে, তখন গেডার বালাগঞ্জ উপজেলা, বালাগঞ্জ থানা, আমাদের সাথে যারা ছিল আমরা সবাই, আমি সক্রিয় হইলাম বালাগঞ্জ উপজেলা যুবলীগের রাজনীতিতে। এবং আমি স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ৯০-এ এই যে বালাগঞ্জে আমার ভূমিকা ছিল, তাজপুরের অনেক সংগ্রাম আন্দোলনে আমি ত্যাগ স্বীকার করেছি এবং আমি বক্তৃতা দিতাম তাজপুর, এই যে তাজপুর বাজারের পয়েন্টে আমার বক্তৃতা সবাই শুনত। আমি ছোট মানুষ ছিলাম, আমার বক্তৃতায় সবাই মোটামুটি আমাকে একজন বক্তা হিসাবে বলত, একজন তুকুর বক্তা, এটা বাস্তব। আমার নেতা, আমি যাকে আজও শ্রদ্ধা করি এবং তার হাত মানে সে ছাড়া আমার রাজনীতি নাই, সে একসময় বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ছিল, সেক্রেটারি ছিল, সেন্ট্রাল কমিটির মেম্বার ছিল। তার নাম অ্যাডভোকেট ফজলুর রহমান। বর্তমান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা। আমি উনাকে আমার ছাত্র জীবন থেকে আমি ভালোবাসি। তখন কিন্তু মোবাইলের যুগ ছিল না, এখন তো মোবাইলে অনেক কথাগুলা বলা যায়, অনেককে কাছে পাওয়া যায়। তখন উনাকে আমি দেখার জন্য, উনি সিলেটে আসলে সিলেটে যেতাম, বিশ্বনাথে আসলে বিশ্বনাথে যেতাম। উনি যখন অদূর বক্তব্য দিত, দূর থেকে শুনতাম, কাছে যাওয়ার সৌভাগ্য হতো না, কিন্তু কোনো না কোনোভাবে ওনার কাছে যেতে পেরেছি বলে আমি ধন্য। আপনার ফজল ভাইয়ের সাথে আপনি ফজলুর রহমান, ফজলুর রহমান ভাইয়ের সাথে আপনার কিভাবে সম্পর্ক? হ্যাঁ, এটা আমার মনে হয় আপনি কোনো একটা ভালো লাগা থাকি, তাই না? আপনার ফজলুর রহমান সাহেব আমার নেতা ছিলেন ১৯৯৫ ইংরেজিতে। মোটামুটি ওর সাথে আমার সম্পর্ক হয়ে যায়। ১৯৯৬ সনে যখন উনি আওয়ামী লীগের সাথে দ্বন্দ্ব করে, বিশেষ করে আব্দুল হামিদের সাথে, উনি টেলিভিশন মার্কা নিয়ে কিশোরগঞ্জের ইটনা মিটা বলে নির্বাচন করলেন, ইটনা মিটা নষ্ট গ্রামে। তখন কিন্তু মোবাইলের যুগ ছিল না, কিন্তু আমরা তখন জানতে পারি নাই
যে ফজলুর রহমান আওয়ামী লীগে নাই সেটা জানতে পারি নাই। যখন নির্বাচন হয়ে গেল তখন জানতে পারলাম ফজলুর রহমান আওয়ামী লীগে নাই। ফজলুর রহমান টেলিভিশন নিয়ে নির্বাচন করেছে এবং হাজার হাজার ভোটের ব্যবধানে হামিদ সাহেবকে হারিয়েছিল, কিন্তু তার ভোটটা কারচুপির মাধ্যমে 96 সনে তখন আব্দুল হামিদকে অল্প ভোটে পাশ দেখিয়েছিলেন। তৎকালীন ডিসি ফিরোজ ছিল কিশোরগঞ্জের, সেই ফিরোজ ডিসি জানি না সে আছে কি নাই, সে ওই সময় ফজলুর রহমানকে পরাজিত বরণ করিয়েছিল একমাত্র তার কারচুপির কারণে। 96 পর যখন আওয়ামী লীগ ক্ষমতায় গেল, আমি অনুভব করলাম যে আমার রাজনীতি জীবনে আমি যতবার শেখ মুজিব বলেছি ততবার আমি আল্লাহর নাম লইতে পারি নাই, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর তাদের আসল চরিত্র বেরিয়ে আসলো। তখন আমি আওয়ামী লীগ থেকে নিষ্ক্রিয় হয়ে গেলাম। শাহ আজিজুর রহমান সাহেব উনি ছিল বাকশালী, উনি ওই যে আওয়ামী লীগের এমপি ছিল বালাগঞ্জ বিশ্বনাথে, তখন ওর সাথেই আমাদের দ্বন্দ্ব হয়ে গেল। আমি ওদের বাইরে এবং 1999 এমন একটি সময় বঙ্গবীর কাদের সিদ্দিকী একটি নতুন দল গঠন করলেন, তার নাম কৃষক শ্রমিক জনতা লীগ। তখন আমাদের নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান উনি সেই দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হইলেন। আমরা কিন্তু এমনিভাবেই আওয়ামী লীগ থেকে বিএনপিতে আসি নাই। তখন 2001 সালের নির্বাচনে অ্যাডভোকেট ফজলুর রহমান কৃষক শ্রমিক জনতা লীগের নেতৃত্বে সিলেটে আসলেন এবং আমাকে ম্যানেজ করলেন। আমাদের এই গোলাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহমুদ আলী সাহেবকে, কাদের সিদ্দিকী, ফজলুর রহমান সাহেব সব মিলে একটি নমিনেশন দিলেন কৃষক শ্রমিক জনতা লীগের মাহমুদ ভাইকে, এবং আমাদেরকে ফজলুর রহমান সাহেব বললেন তুমি আমাদের সাথে আসো। তখন আমি আমার নেতার সাথে, যেহেতু আমি আওয়ামী লীগে নাই, 96 সনে নির্বাচনের পরে আমি আওয়ামী লীগ ছেড়ে বসে আছিলাম, তখন ওনার ডাকে সাড়া দিয়ে আমি কৃষক শ্রমিক জনতা লীগে যোগ দিয়ে ফজলুর রহমানের নেতৃত্বে এবং কাদের সিদ্দিকীর একজন কর্মী হিসাবে গ্রেটার বালাগঞ্জ উপজেলার সেক্রেটারি দায়িত্ব নেই এবং নির্বাচন করি আমাদের মাহমুদ ভাইকে নিয়ে। তখনকার ইলিয়াস ভাই বিএনপির ডানার শীষ নিয়ে 2001 সালে নির্বাচনে বিজয়ী হন। আমরা দীর্ঘদিন 2005 সাল পর্যন্ত আমি এই বালাগঞ্জের সেক্রেটারি দায়িত্ব পালন করি, কৃষক শ্রমিক জনতা লীগের সেক্রেটারি হিসাবে আমি দায়িত্ব পালন করি। আমাদের সভাপতি মাহমুদ আলী সাহেব। তখন 2005 সালে ব্যতিক্রম ঘটনা ঘটে গেল, ওয়ান ইলেভেনের সরকার আসলো, রাজনীতি কোনটাসা হয়ে গেল বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে। এবং আমি এত দূরে যাব না যে কীভাবে আমরা বিএনপিতে আসলাম। তখন আমার নেতা ফজলুর রহমান একটি অংশ নিয়ে কাদের সিদ্দিকীর সাথে দ্বন্দ্ব হয়ে গেল। তখন এক অংশ নিয়ে আমরা কিশোরগঞ্জের একটি সাংবাদিক সম্মেলন করে আমরা এক অংশ যোগ দিলাম বিএনপির সাথে, এবং কি ওয়ান ইলেভেনের একটি নির্বাচন দিয়েছিল, সেই নির্বাচনে 5 দলীয় ঐক্যজোট নামে নির্বাচন করেছিলেন ফজলুর রহমান, তার অনুসারী হিসাবে আমিও ছিলাম। 2010 বোধ হয় এই নির্বাচনটা হয়েছে। তখন আমরা দেখলাম যে বাংলাদেশের রাজনীতি দুইটা দ্বারা বিভক্ত। যদিও বিএনপি পরাজিত করলো, কেন পরাজিত করেছে সেটা আপনারা সবাই জানেন।
ওয়ান ইভিলেনের সরকার ইচ্ছাকৃতভাবে বিএনপিকে পরাজিত করেছিল পাঁচ দলীয় জোটকে। যাই হোক, আমি একটি কথাই বলবো, আমরা আমার নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান তখন বলেছিলেন যে সমুদ্রের দুইটি পারে দুইটি বাড়ি, একটি বাড়ি হইল বাড়ির মালিক আওয়ামী লীগ ফ্যাসিস্টরা, আর একটি বাড়ির মালিক এক পারে শহীদ জিয়ার আদর্শে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির সংগঠন। আমরা এই বিএনপির সংগঠন শহীদ জিয়ার আদর্শকে অনুসরণ করে একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমার নেতা ফজলুর রহমান সেদিন যোগ দিয়েছিলেন বেগম খালেদা জিয়ার নির্দেশে। বেগম খালেদা জিয়াকে ফুলের তোড়া দিয়ে সেদিন তাকে তার দলে নিয়েছিলেন এবং কিশোরগঞ্জের সভাপতি নির্বাচিত করেছিলেন। দীর্ঘদিন থেকে বিএনপির বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আজ অবধি আছেন। আমি তখন ইলিয়াস ভাইয়ের সাথে আমার মোটামুটি, যদিও আমার ডাইরেক্টলি কোনো সম্পর্ক নাই, ফজলু ভাইয়ের মাধ্যমে ইলিয়াস ভাই, আমার ইলিয়াস ভাই এমনি চিনত, খুবই ভালো জানতো। তখন আমাদের ওই যে বর্তমান সাবেক ভাইস চেয়ারম্যান গয়াস ভাই উসমানীনগরে, এখন তো উসমানীনগর, আগে তো উসমানীনগর ছিল না, এটা বালাগঞ্জ ছিল। গয়াস ভাইয়ের মাধ্যমে ফজলুর রহমানের সাথে এই যে ইলিয়াস ভাইয়ের একটু যোগাযোগ হইল যে যেহেতু আপনি তো আসছেন, আপনি ইয়াওরকে বলে দেন ইয়াওরও চলে আসুক আমাদের সাথে। তখন গয়াস মিয়ার মাধ্যমে আরও কিছু নেতাকর্মীরা ছিলেন, ওদের মাধ্যমে আমি ইলিয়াস ভাই বাসায়, ইলিয়াস ভাই আমাকে গ্রহণ করলো এবং একটি তাজপুরের একটি জনসভায় উনি ফুলের তোড়া দিয়ে আমাকে গ্রহণ করলো। ইলিয়াস ভাই এমনভাবে, ইলিয়াস ভাইয়ে আমাকে উনি অত্যন্ত মর্যাদার সহিত উনি রাখলো। উনি অত্যন্ত মর্যাদার সহিত আমাকে তৎকালীন কামরুল হুদা জাগিরদার বালাগঞ্জের বিএনপি সভাপতি আমাকে ওনার সাথে এই কমিটিতেই সক্রিয় করলেন এবং রাজনীতি মোটামুটি বিএনপির রাজনীতিতে আমি আসি, কিন্তু কোনো সুদিনে আসি নাই বিএনপিতে। বিএনপির ফোরাদিন খালে যখন বিএনপি পরাজয় বরণ করছে, বিএনপিকে অন্যায়ভাবে পরাজিত করা হয়েছে, তখন আমার নেতা সিদ্ধান্ত নিয়েছে আমিও কোনো ক্ষমতার লোভে কোনো ক্ষমতায় আসি নাই, ক্ষমতা থেকে চলে যাওয়ার পরও বিএনপিতে এসেছি এবং বিএনপিতে আসি। তত্ত্বাবধায়ক সরকার ফখরুদ্দিন সাহেবের যে পাতানো নির্বাচন, হ্যাঁ, এই নির্বাচনে, এই পাতানো নির্বাচনে বাংলাদেশের যে খোলখাড়ি লাড়ছে, তারা যে বিশেষ আওয়ামী লীগকে আনছিল, তখন থেকে আওয়ামী লীগ ক্ষমতা আসলো। আমরা আমাদের অনুসারীরা চলে গেল ইলিয়াস ভাইয়ের সাথে, দীর্ঘদিন যাবৎ আমরা ইলিয়াস ভাইয়ের সাথে রাজনীতি করছি এবং হঠাৎ করে 2012 সাল মনে হয় বোধহয় ইলিয়াস ভাইরে তারা গুম করলো। তখন থেকে রাজনীতির প্রেক্ষাপটে এই যে একটা অবস্থা বাংলাদেশ শুরু হইল, তখন অবস্থাটা একটু, এই যে আওয়ামী লীগ ফ্যাসিস্টরা এমনভাবে নির্যাতন শুরু করলো এই ক্ষমতায় এসে এই নির্যাতনে নিপীড়নে অনেক নিষ্ক্রিয় হয়ে পড়ল। এই সময়ে গয়াস ভাই জেলে গেল এবং একদিন ইলিয়াস ভাই আমাদেরকে ফোন দিলেন, বললেন যে ইয়াউ, তুমি গয়াসের বেইলের জন্য, জামিনের জন্য ঢাকাতে ফজলু ভাইয়ের সাথে কথা কই, যে কিছু করা লাগে সব কিছু তুমি করো। আমি গয়াস ভাইয়ের জামিনে দুইটা তিনটা মামলার জামিন করিয়েছি, ফজলু ভাই করেছে এবং তখন ইলিয়াস ভাই আমরা খুবই আনন্দের সহিত আমরা
রাজনীতিতে একটা মর্যাদা আছে, ইলিয়াস ভাই কিন্তু এটা বুঝতো। আমাদেরকে একদম ফাঁসে বসাইতো, ডাইন দিকে কামরুদ্দা জাকিরদার, বাম দিকে আমি, এই ফটোগুলো আছে। আমরা আমাদেরকে বাসায় বসাই এবং উনি মর্যাদার সহিত আমাকে ইয়াওর ভাই বলেই ডাকতে বেশি। আসলে উনি আমার নেতা, ইলিয়াস আলী সাহেব। হ্যাঁ, উনি আমাকে ইয়াওর ভাই বলে সম্বোধন করতো এবং উনি সম্মান করতো এবং বলতো যে তুমি একজন নেতা পেয়েছো, ফজলুর রহমানুল্লাহ খান, তুমি যে ওর অনুসারী হিসাবে আসো, আমি তোমাকে ধন্যবাদ দিই, ওনার পিছন তুমি ছাড়ো নাই। আমি বলেন, আমার একটা কথা হইল কি, আপনি তো কইলা যে তত্ত্বাবধায়ক সরকারে যে ফখরুদ্দিন সাহেবের নির্বাচন, যেটা ফাঁদ ফাতানো নির্বাচন যেটা হয়েছিল, নির্বাচনের পরে আওয়ামী লীগের হাতে ক্ষমতা দিল বা নির্বাচনে দেখাইয়া দিল যে আওয়ামী লীগ ফাঁস করছে। এখন বর্তমান যে পরিস্থিতি 2024-এ আওয়ামী লীগে প্রায় 16-17 বছর হয়ে গেছে, তত্ত্বাবধায়ক সরকার পরেও এটা ফাটানো একটা নাটক আছিল। এখন বর্তমানে কিতা আপনি করানি, এখন ডক্টর ইউনুস আছে, ডক্টর ইউনুসের দে আপনার কোনো সন্দেহ আসেনি যে কোনো নির্বাচন আইলে কোনো ফাঁদ ফাতানো কোনো কিছু আসেনি? এলাকার কোনো সন্দেহ করা না? আমি মনে করি না, তবে এগুলা আমাদের বিশেষজ্ঞ যারা আছে তারা ভালো জানে। তবে একটা জিনিস কিন্তু আমার উদ্গাম্য, যে আমরা যে আশা নিয়ে ডক্টর ইউনূসের নেতৃত্বে যে 24-এর অভ্যুত্থানের পর যে সরকার গঠন হয়েছে, জুলাইয়ের অভ্যুত্থানের পরে আমরা ধন্যবাদ জানাইছি এবং ইউনূস সরকারের সাথে যারা ছাত্ররা আছে তারা আমাদের ভাই ভাতিজা, এবং আমরা বিএনপি বিরোধী দল যারা, শুধু খালি বিএনপি না, ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে এই 17 বৎসরে একটা বিস্ফোরক তৈরি হয়েছে প্রত্যেকের অন্তর থেকে এবং আন্দোলন থেকে। বিএনপি একটি পিলার হিসাবে, গার্ডওয়াল হিসাবে আন্দোলন করে 17 বছর জুলুম নির্যাতনের মাধ্যমে হাজার হাজার নেতাকর্মী জেলে থাকা সত্ত্বে, গুম হওয়ার পরেও যে কোনো সময় মানে এই সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ছাত্ররা পিছনে আমরা ছিলাম, এটা অস্বীকার করার কিচ্ছু নাই, কারো নাই। কিন্তু এখন যদি কেউ মনে করে, এটা হলো তাদের মনে করা বিষয়, যে আন্দোলন করিয়া যে অধিকারের লাগে আন্দোলন করা হয়েছে, ডক্টর ইউনূসের মতন ব্যক্তি দেশের প্রধান হয়েছেন, এটা তো আমাদের ভাগ্যের কথা। উনি ডক্টর, উনাকে শেখ হাসিনা কি না করছে এটা তো আপনারা সবাই জানেন। এই ডক্টর ইউনূস সাহেব যদি মনে করেন এখন যে এই ফ্যাসিস্টদের মতো দামাচাপা নির্বাচন দেওয়ার চেষ্টা করেন, তাহলে তো বাংলার জনগণ মানবে না। আমি সাধারণত আমার এখন ক্ষুদ্র জ্ঞানে আমি বলি, আমার ছোট্ট জায়গা উসমানীনগর বা বালাগঞ্জ বা সিলেটে, আমি আমার জায়গাতে নেই। আমি 24-এ আমার জীবন বাজি রেখিয়া আমি শফিক চৌধুরীর বিরুদ্ধে অবস্থান নিয়েছি। তার কারণ কি জানেন? তার কারণ হলো একটাই, শফিক চৌধুরী আমাদের সিলেটের বিশ্বনাথের, বালাগঞ্জ বিশ্বনাথের সে এক সময়ের এমপি হয়েছিল তখন। কিন্তু এরপর থেকে সে যে একটা অবস্থান নিয়েছে, অনেক সময় দেখা গেছে কিভাবে নিপীড়ন করা যায়, কিভাবে তাদের, আমি শর্টকাট করে বলি, উসমানীনগর নতুন উপজেলা আসলো, যখন উসমানীনগর হয়ে গেল, এই সময় এই যে বালাগঞ্জ থেকে বিভক্ত নির্বাচনটা আসলো। এই নির্বাচনে যেমন ধরিলেন বিএনপি প্রার্থী মঈনুল চৌধুরী, ভাইস চেয়ারম্যান প্রার্থী গয়াস ভাই, আওয়ামী লীগের প্রার্থী আতাউর রহমান সহ তাদের বিদ্রোহী প্রার্থী, তারা যখন অবস্থান নিল, তাদের প্রার্থীদের মধ্যে দ্বন্দ্বের কারণে আমাদের উসমানীনগরের উত্তর খালনেশ্বরের বাংলা বাজার একটি সংঘর্ষ বাঁধল। এই সংঘর্ষে তারা 2 জন লোক নিহত হইল এবং
একজন আমাদের গ্রামের একটা ছাত্র, সে তাজপুর একটি মাদ্রাসায় লেখাপড়া করতো, তখন সে ওখানে উপস্থিত ছিল। অনেকে বলছে পুলিশের গুলিতে নিহত হয়েছে, অনেকে বলছে একটা পক্ষ ছিল কবিরউদ্দিন আহমদ সহ আওয়ামী লীগের, আর একটা পক্ষ ছিল এই আতাউর রহমান চেয়ারম্যানের। আমি কিন্তু বালাগঞ্জ, যদিও আমাদের প্রার্থী গোয়াস ভাই ছিল, মহিন্দর সাহেব ছিলেন, তো আমরা এই সময় আমরা এখানে যাওয়া পড়ে নাই। তাদের মধ্যে এই সংঘর্ষ বাঁধলো, দুইটা মার্ডার হইল। দুইটা মার্ডার আমি বলবো না, আমি বলবো একটা খুন হয়েছে। আমাদের গ্রামের ছেলেটাকে যখন হত্যা করা হইল, তখন লাশটা নিয়ে যাচ্ছে পুলিশ, কিন্তু কেউ আগায় নাই। আমি আমার ব্যক্তিগতভাবে আমি তাজপুরে আমার গ্রামের পক্ষ থেকে আমি যখন গেলাম, আমি দাঁড়ালাম, আমি রাস্তায় শুয়ে পড়লাম, হাজার হাজার জনতা আমরা দেখেছে। আমি আমার লাশকে উদ্ধার করলাম। তখন আওয়ামী লীগ করলো কি, আওয়ামী লীগ কবিরের চক্ররা, তারা আরেকটি সন্তান তাদের অপোজিট, আমাদের দক্ষিণ হালনিসর গ্রামে, ওদের তার নাম শুয়ে, এবং তাদের জন্য তাদেরকে কিভাবে হত্যা করা হয়েছে জানি না। আমি শুনছি তারা কিভাবে করছে না করছে মানুষ মুখে, কিন্তু তারা দেখা যায় শেষ পর্যন্ত মামলাটা দেওয়া হইল শুধু বিএনপির লোকদেরকে দিয়ে। বিএনপির লোকদেরকে দিয়ে মামলা, আমাকে প্রধান আসামি করে হইল। আওয়ামী লীগ নামমাত্র 2-4 জনকে দিল। শেষ পর্যন্ত দেখা যায় আওয়ামী লীগের লোকদেরকে সব চার্জশিটের নাম কাটা হইল। এবং কি আমার 22 আমার আরো যে বিএনপির যারা তাদেরকে ফাঁসানো হইল। তখন তৎকালীন ডিআইজি সাহেব অনেক, কিন্তু অনেক আমার নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান হাইকোর্টে একটি অবস্থান নিলেন এবং ডিআইজির সাথে কথা বললেন। এবং কি আওয়ামী লীগের চরিত্র এত খারাপ, এটা তারা প্রমাণ করেছে। তারা হাসি হাসি মানুষকে খুন করতে পারে। যেমন ইলিয়াস ভাই গুম হওয়ার পর আমাদের ভাবি ওনার ছোটো বাচ্চাদেরকে নিয়ে যখন শেখ হাসিনার কাছে গিয়েছিলেন, শেখ হাসিনা হাসি হাসি বলেছিল ওটা সে দেখবো ইনশাল্লাহ, কিন্তু সে সবই জানে, তার খবর না। তেমনি আমিও আমাদের গ্রামের এই লাশের জন্য আমি শফিক চৌধুরীর সাথে অনেকবার আমার কথা হয়েছে। শেষ পর্যন্ত শফিক চৌধুরী আমার বিরুদ্ধে এমন অবস্থান নিয়েছে। প্রথম অবস্থায় সে সাড়া দিয়েছিল, কিন্তু লাস্ট পর্যন্ত তার পাতানো টুপে আমি ফাও দেই নাই। শেষ পর্যন্ত সে এমন অবস্থান নিল, দেখা যায় আমার গ্রামের আমার যারা আছে ওদেরকে দিয়েই চার্জশিট হলো। মামলাটা একবার চার্জশিট হইল, আরেকবার সিআইডিতে দিল। শুধু আমার জন্য বারবার মামলাটা তদন্ত হয়েছে, সিআইডি সহ। একমাত্র ফজলুর রহমান হাইকোর্টে একটি অবস্থান নেওয়ার কারণে। এবং আমি 2024 নির্বাচনের পূর্বে আমি বলেছিলাম শফিক চৌধুরীর সম্পূর্ণ ইতিহাস, সে যে ছোট মনের মানুষ, সে কিভাবে অন্যায় করেছে, সে কিভাবে জুলুম করেছে। এবং আমি এটাও বলেছিলাম ইলিয়াস আলী সাহেবকে গুম করার পিছনে একমাত্র শফিক চৌধুরী কোটি কোটি টাকা ব্যয় করছে, শেখ হাসিনা সহ তারা। কিন্তু এরপরে দেখা গেল শফিক চৌধুরী আমাকে গুম করবে, নাই করবে, এমনও আসলো ইলিয়াসের মতো তোমাকে গুম করা হবে। অনেক আমার বন্ধু বান্ধব বলেছে যে তুমি একটু হুঁশিয়ার হয়ে যাও। হাজার হাজার মানুষ সেদিনকে লাইভ দেখেছিল। সিলেটের এসপি গোপাল চক্রবর্তী ডিসি ছিল, সে আমাকে বলল ফোন করি যে আমার কিচ্ছু করার নেই, তুমি শফিক চৌধুরীর সাথে যে অবস্থান করেছো, শফিক চৌধুরী তোমার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তোমাকে যে কোনো সময় কিডন্যাপ করা হবে। কিন্তু আমি ভয় পাই নাই। শুধুমাত্র এই জিনিসটাই বলবো যে আমার তখনকার আমার একটা বাচ্চা ছিল, এখন তো তার বয়স 12 চলে। ওই সময় তার বয়স এই তো মানে করো 6-7 ছিল। 24-এর আগে যখন মাটারের ফোরের কথা বলতেছি, এই যে নির্বাচন, উপজেলা নির্বাচন, হ্যাঁ,
তখন কিন্তু সাদা পোশাকে পুলিশ অনেকবার আমার বাসায় এসেছে, আমার বাসা তছনছ করেছে, আমার বাসা তছনছ করেছে। আমার ছোট বাচ্চা আইজে বলে, বাবা এখন তোমাকে পুলিশ খুঁজে না। কেন? আমার বাচ্চার বয়স এখন 12 থেকে 13 রানিং, সে বলে বাবা এখন তোমাকে পুলিশ খুঁজে না। কিন্তু আমি আমার নেতা ফজলুর রহমানকে ভালোবাসি, বিএনপিকে ভালোবাসি। যেহেতু ফজলুর রহমানের সাথে বিএনপিতে এসেছি, জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হিসাবে আমরা যা কিছু করার তা কিছু করতে আসি। এবং আমার এই মামলার সময় একমাত্র আরিফুল হক চৌধুরী সিলেটের মধ্যে অনেক সময় অনেক পরামর্শ দিয়েছেন। ওনার বাসায় গেছি এবং ওনার বাসায় থাকছি। উনি বলেছে হাত চালিয়ে যাও, যেই সময় যেটা আসে সেটা মোকাবিলা করতে হবে ধৈর্যের সাথে। আমি ধৈর্যের সাথে মোকাবিলা করেছি। আমি এখনো বলি, বিএনপি একটি সংগঠন, যদি কোনো ব্যক্তি বিএনপিকে হে করার জন্য ছোট্ট করে দেখে, তাহলে হে বুকার স্বর্গে বাস করবে। আমি ছাত্র জনতাকে ধন্যবাদ জানাই। ছাত্র জনতাকে, আমার ছেলের তো ছাত্র। আপনাকে যদি আমি বলি, আমার একটি ছেলে দক্ষিণ সুরমা, হে সিভিল ইঞ্জিনিয়ারিং, সে কিন্তু পাস করছে এবার। তাকে তো 3 তারিখেও পাই নাই, 7 তারিখেও পাই নাই। 7 তারিখে যেমন পেয়েছিলাম, 7 তারিখে রাত্রে তো তারা পাই নাই। সে তো শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রের সাথে যোগ দিয়ে গেছিল। আমি তো 5 তারিখে তো আমি মন্নপূর্ণ হয়েছিলাম, আমার ছেলে কোথায়, কিন্তু আমি তো বলতে পারি নাই। কিন্তু ওরা তো আমাদের মতো অনেকের ছেলে, তো এই ছাত্ররা, ওরা তো বিএনপি পরিবারের অনেক ছেলে, ওরা তো আর কোথাও থেকে আসে নাই। আওয়ামী লীগ ফ্যাসিস্টদের বিরুদ্ধে ওরা দাঁড়িয়েছে, অন্য অন্য সংগঠনের নেতাকর্মীর ছাত্ররা, ছেলেরা। এটা তো অস্বীকার করার কিচ্ছু নাই। তাহলে আপনি মনে করেননি ইউনূস সাহেব কোনো, আমি মনে করি না। যদি উনি প্রমাণ করতে হইব, উনি তো বিশ্ব নেতা, উনি তো গণতান্ত্রিক নেতা, ওনাকে তো আমরা নেতা বানিয়েছি গণতান্ত্রিক, যেটা মানবাধিকারের নেতা ওনাকে বলা যায়। কারণ ওরা হলো মানবাধিকারের পক্ষে। উনি 17 বছরের প্রেসিডেন্টের, উনিও একজন নির্যাতিত হয়েছে। উনি যখন শেখ হাসিনা যখন ওনাকে মামলা দিয়ে হাইকোর্টে তুলতো নামাইতো, তখন যখন দেখতাম, তখন কিন্তু চকুর ফানি আসতো। একজন 85 বছরের বিদ্যাকে, একজন সম্মানী ব্যক্তি, বিশ্বর মধ্যে ইতিহাসে বাংলার গৌরব, বাংলার ছেলে, ওকে এইভাবে অপদস্থ করা হচ্ছে, সেটা দেখার পরে বুক বেঁধে রাখতে পারতাম না। আমি একজন। এর পরে এই যে বিএনপির নেতারা গুম হয়েছে, খুন হয়েছে, আপনারা কি ওদেরকে হারিয়ে যাবেন? ওদেরকে স্মরণ করবেন না? ওরা 17 বছর তাদের জীবন দিয়েছে। ইলিয়াস আলীর মতন ব্যক্তি দেখান বাংলার মুখে। ইলিয়াস আলী আমাদের গৌরব। আমি আজও চাই ইলিয়াস আলীকে, আওয়ামী লীগ ফ্যাসিস্ট ইলিয়াস আলীকে দেয় নাই, কিন্তু বর্তমান সরকার কেন ইলিয়াস আলীকে ফেরত দিচ্ছে না? কেন দিচ্ছে না? আমরা তো চাইছি স্পষ্টভাবে কোনো জবাব দেও, ইলিয়াস আলী কোথায় আছে। এটা তো সরকারের দায়িত্ব, সরকারের দায়িত্ব না? সরকার যদি সেই দায়িত্ব তো ব্যর্থ হয়, সাধারণ ইলিয়াস আলী থেকে, আমি মনে করবো যে বিশ্বর দরবারে উনি জবাবদায়ী হবে। কারণ ইলিয়াস আলীর জন্য শুধু বাংলার মানুষ না, ইতিহাসে লন্ডন, আমেরিকা সহ অনেক জ্ঞানী কোনো মানুষ ইলিয়াস আলীর আশার প্রান্তে চেয়ে আছে। ইলিয়াস আলী কবে আসবে, ইলিয়াস আলী কবে আসবে? আমি 5 আগস্টের পর যখন একটি ভিডিও ফুটেজ দেখি, ইলিয়াস ভাইয়ের আম্মা খবর শুনছেন ইলিয়াস ভাই বাড়ি আসবে, উনি খেতে খেতে বলছে আমার ছেলে আসবে। মা জানে ছেলের বেদনা। হাজার হাজার ছেলেরা গুম হয়েছে, খুন হয়েছে, কিন্তু মায়েরা জানে তাদের অন্তরে কি করছে। আমি ইলিয়াস ভাইয়ের এই মায়ের কথা আমি বলি, উনি একজন বৃদ্ধ বয়সী মহিলা,
মৃত্যুর সাথে ফাঞ্জা লড়ছেন, কিন্তু যখন ইলিয়াস ভাইয়ের কথা শুনছেন কাঁদতে কাঁদতে উনির চোখে জালি পড়েছে, কিন্তু ছেলের স্বপ্ন দেখে উনি দাঁড়িয়ে বলছে আমার ছেলে আসবে কবে, সবাই বলতেছে। কিন্তু সেই কান্না কণ্ঠে ইলিয়াস ভাইয়ের মায়ের, আমি আজও আশা করি অতি তাড়াতাড়ি বর্তমান সরকার ইলিয়াস ভাইয়ের সুসন্ধান দেও। ইলিয়াস ভাইয়ের মায়ের কান্না সেদিন, ছেলে মেয়ের কান্না তো আসি। আপনার যদি ছেলে আপনাকে, আমার ছেলে সাধারণত তখনকার সময়, এই যে ছোট বাচ্চা আমার, রাত্রে হয়ে গেলে এখনো রাত 12টার পরে বারবার ফোন দিব, বাবা আমি ঘুমিয়ে যাবো তুমি চলে আসো, বাবা আমি ঘুমিয়ে যাবো তুমি চলে আসো। কিন্তু যুগ যুগ ধরে ইলিয়াস ভাইয়ের সন্তানরা ঘুমায় নাই, বাবা তুমি চলে আসো চলে আসো। সেই মায়ের কাছেই বলে, মা তো সুদুত্তর দিতে পারে নাই, ইলিয়াস ভাইয়ের ওয়াইফ তো সুদুত্তর দিতে পারে নাই ছেলে মেয়েদের কাছে, তোমার বাপ কবে আসবে। কিন্তু সে আশা নিয়ে তো সেই ভদ্র মহিলা আজ আমাদের মাঝে দাঁড়িয়েছে। আমি আশা করব যে ইলিয়াস ভাইয়ের ফ্যামিলিকে না, শুধু সিলেটবাসীকে সান্ত্বনা দেওয়ার জন্য বর্তমান সরকার আমাদেরকে স্পষ্ট জবাব দেও ইলিয়াস ভাই কোথায় আছে। এটা আমার ব্যক্তিগত দাবি, এবং আমি আশা করব এই সিলেটের মানুষ, বিশেষ করে একটি কথা আছে না, যার যায় সে বুঝে। আমরা কি পেয়েছিলাম আর কি এখন আমাদের চোখের সামনে নেই, সেটা তো আমরা বুঝতে পেরেছি না, বুঝি নাই। আমাদের সিলেটে নেতৃত্ব শূন্য হয়েছে ইলিয়াসের জন্য। ইলিয়াস ভাই শুধু নেতা নয়, সিলেটের মুক্তির এক অহংকার ছিল। কিভাই মুখের বাদ নিয়ে যখন জড়ো হয়েছিল, সিংহের মতন গর্জন দিয়েছিল সেই ইলিয়াস। আমি সেই ইলিয়াস ভাইয়ের মতো আরেকজন ইলিয়াস সিলেটের জন্ম নেও, কিন্তু কই, আমার মনে হয় না যুগ যুগ গেল আর সেই ইলিয়াসের মতন কেউ ফিরে আসবেন। আমি ইলিয়াস ভাইকে সুস্থভাবে আবার এই সরকার আমাদের মাঝে ফিরিয়ে দেও, কোন অবস্থায় আছে স্পষ্ট জানাও। আমি এটা পরিষ্কার করতে চাই, সরকার এটা আমাদের সিলেটবাসীকে জানাও। ওকে, আপনার বাদ দিল। এখন আপনি